অনুষ্ঠানে আমি এটাই বলতে চাই যে দীপ্ত টেলিভিশন আরো শ্রদ্ধেয় সহকর্মী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করার জন্য আমাদের পাশে আসবেন আপনার মধ্যে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সকলেই খুবই প্রিয় মানুষ, টেলিভিশনের জনপ্রতিনিধি আমাদের শাহিদ ভাই। টেলিভিশনের যে দীপ্ত টেলিভিশন যে গ্রামে গঞ্জে সবখানে আমাদের অতিথিদের কাছ থেকে আমি আমার পক্ষ থেকে দৈনিক আরবের সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো অভিজ্ঞতা আছেন দীপ্ত টিভির মাধ্যমে, সবাই দেখেছেন। এটি দীপ্ত টিভিতেই এই টেলিভিশন মুক্তিযুদ্ধের চেতনাবাদ করে অনেক দূর এগিয়ে গেছে এবং টিভিগুলোর ভূমিকা থাকে 1971 থেকে মহা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত যে গণমাধ্যমের যে ভূমিকা, সব ভূমিকা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা একইভাবে দীপ্ত টেলিভিশন 2015 সালে আজকের দিনে এটি সম্প্রসারণ শুরু হয়েছিল, এর প্রথম কাজ। তো আমি রাখার জন্য স্মৃতিবন করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নববর্ষে পদার্পণ করছে, সে উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী, সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় নীলুফার ইয়াসমিন, উপস্থিত আছেন অতিথি হিসাবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসীমউদ্দিন চৌধুরী, চ্যানেল আই স্টাফ রিপোর্টার সরাজ মানিক, সহকর্মী আমানুল হক বাবুল, মোহনা টেলিভিশন, শাহাদাত চৌধুরী শাহিদ, বৈশাখী টেলিভিশন। এখানে উপবিষ্ট আছেন আব্দুর রাজ্জাক, আইএস রনি, শাহ আলম ভাই, এস্তে ফারুক, সেলিম ভাই সহ যারা উপস্থিত আছেন সবার নাম হয়তো এই মুহূর্তে সহ আমার সহকর্মী RTVর শাহিন, আমানুল হক বাবুল, হারুন সহ শাহজাহান চৌধুরী শাহিন, যেসব সহকর্মীরা উপস্থিত রয়েছেন, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দীপ্ত টিভি আসলে অনেকে অনেকভাবে বলছে, আমার কাছে এটা পরিচিত। আমার এক সহকর্মী সেখানে চাকরি করতো প্রথমে, সেভাবে আমার যাওয়া হয়েছিল একবার। আমি সংবাদের মানুষ, 2001 সাল থেকে চ্যানেল আইয়ের সাথে আছি এবং তখন থেকে মাঠে কাজ করছি। আমার যেহেতু আমরা কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহেক সিরাজের সাথে আমাদের কৃষি নিয়ে কাজ করা, ক্লাইমেট নিয়ে কাজ করা, সে কারণে আমার কাছে দীপ্ত টিভির একটি, আমার কাছে এখন কানে বাজে দীপ্ত কৃষি। ওরা যেহেতু কৃষি নিয়ে অনুষ্ঠান করে, আমার মনে হয় অনেকে সিরিয়াল দেখেন, আমার কিন্তু সিরিয়াল দেখার সময় হয় না, যেহেতু সংবাদের মানুষ। আমি ওদের কৃষির অনুষ্ঠানগুলো দেখি একদম মাঠ পর্যায়ে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাহেক সিরাজের পরে এই সেক্টরটা নিয়ে যদি কেউ কাজ করে থাকে সেটি হচ্ছে দীপ্ত কৃষি। যে দীপ্ত টিভির যে কৃষি প্রোগ্রামটা, সেটি কৃষকের মাঝে আমরা যখন মাঠে কাজ করতে যাই তখন খুবই সাড়া পাই। আর বাংলাদেশের স্বাধীনতার পরে বিশ্ব খাদ্য সংস্থা বলেছিল 88-র পরে এখানে মানুষ খেতে পারবে না, দুর্ভিক্ষ দেখা দেবে। সেই জায়গা থেকে গণমাধ্যম আজকে বাংলাদেশের যে খাদ্য নিরাপত্তা সেটি নিয়ে কাজ করার কারণে আজকে অনেক মানুষ, আমাদের কৃষি জমি কমে গেছে, তারপরেও কিন্তু আল্লাহর রহমতে আজ পর্যন্ত একটা মানুষ না খেয়ে মারা যায়নি। এটি গণমাধ্যমের বদৌলতে আমাদের যে কৃষি অনুষ্ঠানগুলো হয়, তারা কৃষকদেরকে আধুনিক কৃষির প্রতি অনুধাবিত করে বলে আজকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি একটি গণমাধ্যম হিসেবে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিতে দীপ্ত কৃষি অনেক একটি ভালো ভূমিকা পালন করেছে এবং করে যাবে। সেই সাথে আজকে আমাদের যে ডাইসে দুজন অতিথি আছেন, একজন পুলিশের আর একজন জনপ্রশাসনের, দুজনেই কিন্তু মিডিয়া বান্ধব। আমি একটি ঘটনা একটু উল্লেখ করতে চাই আমার সহকর্মীদের, সেটা হচ্ছে সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমার পরিচয় নিয়ে তিনি আসার পরে 1 দিন বা 2 দিনের মধ্যে একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। তিনি একজন নারী হওয়ার পরেও আমি দেখেছি সূর্য ওঠার আগে তিনি স্পটে গিয়েছেন। সেখান থেকে
আমার এক সহকর্মী ছবি পাঠিয়েছেন, আমার এটা খুবই ভালো লেগেছিল। আমি তৎকালীন জেলা প্রশাসক মহোদয়কে বলেছিলাম, তিনি একজন নারী হওয়ার পরেও স্পোর্টে অন দ্য স্পোর্টে গিয়ে সেটি ট্যাকওভার করেছেন। এটা অনেক বড় বিষয়। এবং তিনি আজ পর্যন্ত যে কাজগুলো করেছেন এগুলো সব দৃশ্যমান কাজ। তিনি খুব মিডিয়া ফ্রেন্ডলি, জসিম ভাইও মিডিয়া ফ্রেন্ডলি। জসিমউদ্দিন চৌধুরী তিনি আমাদের চট্টগ্রাম সরকার, তিনি সবসময় আমাদের যে মিডিয়ার সহকর্মীরা আছেন আমাদের ভালো ভূমিকাগুলো, আমাদের ভালো কাজগুলো জেলা পুলিশের কাছে তুলে ধরার জন্য যে মধ্যস্থতা সেটি তিনি করে থাকেন। অনেকে হয়তো সেটা জানেন না, আমাদের সহকর্মীদের যে ভালো কাজগুলো তিনি সবসময় জেলা পুলিশের কাছে তুলে ধরেন এবং জেলা পুলিশকে প্রেজেন্ট করেন যে কক্সবাজারের গণমাধ্যম কর্মীরা দেশের জন্য কাজ করেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করেন, সেই বিষয়টি তিনি সবসময় তুলে ধরেন। তা আমরা আশা করব আমাদের সহকর্মীরা আমরা এইরকম কর্মকর্তা যারা দেশের জন্য কাজ করে, এলাকার উন্নয়নের জন্য কাজ করে, তাদের সহযোগিতা করা। আমাদের স্বার্থ হচ্ছে তাদের সহযোগিতা করে আমার এলাকার জন্য একটি ভালো কাজ আদায় করা। এটি যদি আমরা করতে পারি, দেশের পরিবর্তন হোক, যাই কিছু হোক না কেন, আপনার কোনো পরিবর্তন হবে না। আপনি যদি দেশের জন্য কাজ করেন, আপনি নিজের জায়গায় সৎ থাকেন, আপনার সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকেন, আপনার নিজের কাছে সৎ থাকেন, সৃষ্টিকর্তার কাছে সৎ থাকেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এটা আমি মনে করি একজন মোটামুটি মাটির সংবাদকর্মী হিসেবে। তো দীপ্ত টিভি কৃষি নিয়ে বাংলাদেশের কৃষিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেভাবে দেশের অন্যান্য অর্থনীতিগুলো নিয়ে তারা আগামীতে কাজ করবে, আমার সহকর্মীরা কাজ করবে, সেই প্রত্যাশা রেখে সবার মঙ্গল কামনা করে দীপ্ত টিভির জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সেটা হলো এখানে যারা সরকারি কর্মকর্তা যারা আছেন তারা কেউ 2 বছরের জন্য, 1 বছরের জন্য, অথবা কেউ এর চেয়ে বেশি সময়ের জন্য এসে থেকে চলে যান। কিন্তু আপনারা যারা এখানে স্থানীয় আছেন, বিশেষ করে যারা সংবাদ মাধ্যমের কর্মী আছেন, তারা তো অবশ্যই এখানে স্থানীয় হওয়ার কথা আমি যতটুকু জানি। আপনাদের উচিত আমাদের বিষয়গুলি, আমাদের দায়িত্বের মধ্যে বিষয়গুলি আনা, যেন আমরা আপনাদের পক্ষ থেকে একটা প্রেশার ফিল করতে পারি। এখানে আমার সদর ইউনো মহোদয় আছেন, ওনার একটি বিষয়কে আমি শেয়ার করতে চাই যদি আপনাদের সময় থাকে। আমি যখন এই কক্সবাজারে প্রথম আসলাম, প্রথম সপ্তাহে আমি আলিফ লাম মিম মসজিদের নামাজ পড়ি, ওটা আমি যেখানে থাকি ওখানে আছে। তার সাথে আমার সাথে কোনোদিনও পরিচয় হয়নি, উনি আমাকে দেখেন না, আমি ওনাকে দেখি। ঝিনুক মার্কেটের পাশে আলিফ লাম মিম একটি মসজিদে শুধু কক্সবাজারের মানুষ নামাজ পড়েন না, কক্সবাজারের মানুষ 10% নামাজ পড়েন, বাকি 90% মানুষ সমস্ত বাংলাদেশ থেকে শুক্র শনিবার যারা বিজি আসেন তারাই নামাজ পড়েন। এরকম একটি জায়গায় অজুখানার সমস্যা, যিনি মসজিদে নামাজ পড়াচ্ছেন, খুব ঝকঝকে মসজিদ, যিনি ইমাম, যিনি হুজুর, যাকে আমরা নেতা মানছি, তার পিছনে আমরা নামাজ পড়ছি, অথচ তার থাকার জায়গা নেই। আমি বললাম যে সভাপতি মহোদয়কে, বললো সদর আমার যিনি ইউনো আছেন উনি ইউনো মহোদয়, আর একজন সেক্রেটারি যিনি আছেন ব্যবসায়ী প্রতিনিধি, তো ওনাকে আমি চিনি না। আমি যে অ্যাপস থেকে নাম্বার জোগাড় করে আমি এই ভদ্র মহিলাকে ফোন করলাম, উনি আমাকে চিনে না, ওর সঙ্গে কোনোদিন পরিচয় নেই। 2 দিন পর উনি সরাসরি চলে আসছেন, নিজে আমাকে ফোন দিয়েছেন আপনিও আসেন। আমি তখন ঢাকায় পরীক্ষা দিতে গেছি, নিজে এসে ওটা নিজের প্রত্যেকটা জিনিস দেখছেন, রেডি করেছেন, ওখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। আমি জানি না কোনো আপনাদের বিষয় জটিলতা এখানে আছে কিনা, ওনার যে উদ্যোগ, আগে কিন্তু একজন সরকারি কর্মকর্তার অফিসের রুমে ঢুকতে অনেক সময় লাগতো। আমি ঘটনাটা এই জন্য উল্লেখ করলাম যে আপনি অ্যাড্রেস করতে পারেন এখনকার যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যে পোস্টে আছেন তাদের কিন্তু আন্তরিকতা আছে। আমি আপনাদের সামনে, ওনার সামনে কথা বলে এই জন্য বললাম, আমি কিন্তু ওনার জন্য আল্লাহর কাছে অল্প আমার মন থেকে দোয়া চলে আসছে। তার সাথে আমার কোনো পরিচয় হয়েছে, আমার পরিচয় সাপেক্ষে সে আসছে, চলে আসছে। এটাই আমি আপনাদের বলি যে আপনারা সবাই মিলে কাজ করতে চাই, সমস্যাগুলি অ্যাড্রেস করা, এবং এই সমস্যা সব সমাধান করতে পারবো না, কিন্তু সমস্যার সমাধান করতে হলে কি করতে হবে, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দীপ্ত টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সফল অনেকের সাথে কাজের সূত্রে রাস্তায় দেখা হয়, কিন্তু একসাথে দেখা হওয়ার একটা সুবর্ণ সুযোগ হয়। এরকম অনুষ্ঠান করতে সবাই আসেন, এবং একটা জিনিস ভালো লাগে কক্সবাজারে যে মানে একজনের একটা প্রতিষ্ঠা বার্ষিকী, বাকিরা সবাই পার্টিসিপেট করে, সর্বোচ্চ এখানে পারস্পরিক একটা সহযোগিতা, সহমত, আন্তরিকতা বোধ প্রকাশ করে।
এই বিষয়টা খুবই লক্ষণীয়। প্রায় যেখানে যাই প্রায় একসাথে একজন অনুষ্ঠান সবাই আন্তরিকতার সাথে এবং একটা হৃদ্যতা নিয়ে হৃদ্যতার চর্চায় দীপ্তটিভি সম্পর্কে যদি বলি যে আমি আমার কথা বলি, শৈশবে আমি বিটিভির একটা অনুষ্ঠান নারী প্লেয়ার, সেই নারী প্লেয়ারের জন্য অপেক্ষা করতাম। তখন নারী প্লেয়াররা সামনে বাড়িতে টিভি ছিল না, আমরা দোকানে মানে পয়সা দিয়ে টিভি 1 টাকা সন্ধ্যার পরে গিয়ে টিভিকে সামনে বসে থাকতাম। অনেক সময় বসার জায়গা থাকতাম না, এই ফ্লোরে হাঁটু করে বসতাম। এই শৈশবের এই স্মৃতিগুলো খুব মনে পড়ে। এইরকম একটা ফিলিং যখন এসে আমাকে দিয়েছিল দীপ্তটিভি সুলতান সুলাইমান। আমি এবং আমার মিসেস দুজনই আমরা খুব ভক্ত ছিলাম সুলতান সুলাইমান দেখতাম, যেটা দেখতে পারতাম না সেটা ইন্টারনেটে দেখতাম। তো এবং আমি সুলতান সুলাইমান দেখতাম, এটা নিয়ে অনেক সময় আমার অফিসেও আমার এসপি স্যার আমার সাথে হাসাহাসি করতেন, সুলতান সুলাইমানের ভক্ত এদিকে আসো। তো এখন একদিন একটা অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল যে কবি শিমুল মুস্তাফা ওনার সাথে একটা মিলে এসপি স্যার এবং আমি বসে ডিনার করতেছিলাম। তো আমাকে এসপি স্যার বললেন যে তুমি কার সাথে ডিনার করতেছো তুমি জানো? আমি জি স্যার জানি। ওনার সাথে আগে থেকে চিন্তা ভাবনা করতে শুনতাম ঢাকায় বিভিন্ন আবৃত্তি সম্বন্ধে শিমুল মুস্তাফা মহোদয়ের সামনে বলছেন আপনি সুলতান সুলাইমানের সামনে বসে আছেন। তো আমি প্রথম জানলাম যে সুলতান সুলাইমানের যে ভয়েসটা এটা কবি শিমুল মুস্তাফা। তো এবং উনি আমাকে যেটা সুলতান সুলাইমান সম্পর্কে বললেন যে ওই সিরিজ সম্পর্কে, মানে বাংলাদেশের টিভি সিরিয়ালের ইতিহাসে এই সুলতান সুলাইমানের সিরিজের বিজ্ঞাপনের একটা খুব বেশি ছিল এবং পার মিনিট 25,000 টাকা করে ওনারা বিজ্ঞাপন দিত। এবং এই ওই পর্যায়ে কতটুকু জনপ্রিয়তার পর্যায়ে চলে গেলে এটা বিজ্ঞাপন রেট দিয়ে একটা সিরিজ কতটুকু জনপ্রিয়তা একটা মেজারমেন্ট করা হয়। তো আসলে দীপ্তটিভি এরকম কয়েকটি সিরিয়াল দিয়ে মানে বাংলাদেশের আপমর জনসাধারণের মনে জায়গা করে নিয়েছে। তো যদিও ওনার টিভি চ্যানেলগুলো সংবাদ দিয়ে, যেমন যমুনা টিভি বিপ্লবের সময় যে জুলাই অভ্যুত্থানের সময় যমুনা টিভি যেভাবে গণমানুষের সংবাদ দিয়ে গণমানুষের জায়গায় দখল করে নিয়েছে, এক একটা দিয়ে যদি এরকম চিনে। তো আমি আশা করবো দীপ্তটিভি প্রদীপ্ত পায়ে হেঁটে যাবে, এগিয়ে যাবে এবং গণমানুষের মনে আরো বেশি জায়গা করে দিবে। আমি যারা মিডিয়ার ফোকাস পার্ট হিসেবে কথা বলতে চাই যে মিডিয়া এবং পুলিশ এটা আমরা যে কাজগুলো করি আমাদের কাজ করলে ভুল হবে, ভুলভ্রান্তি থাকে। কিন্তু আপনারা যখন একজন মিডিয়ার একটা মিডিয়ার যদি কর্মী তার যদি কলমটা যদি ন্যায়সঙ্গতভাবে সম্ভব থাকে, তার ক্যামেরা লেন্স যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমাদের ভুলগুলো আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে সারা পৃথিবী দেখার জন্য, দুনিয়া দেখার জন্য, আমরা দেখি। কিন্তু আমাদের নিজের চোখটা দেখার জন্য আমাদের আসলে আয়না লাগে। নিজের চেহারাটা দেখার জন্য আমি কিন্তু নিজের চোখ দিয়ে আমাকে আল্লাহ তাআলা সেই চুলটা আমাকে দেয়। আমার কিন্তু আয়নার দরকার হয়, আয়নার সামনে দাঁড়াইতে হয়, আমাকে দেখতে কেমন লাগতেছে। তো এই আমার পুলিশের আয়না, পুলিশের কার্যক্রমের আয়না হচ্ছে মিডিয়া। আপনারা যদি আমাদের কাজগুলো সঠিকভাবে যদি আপনি উপস্থাপন করেন, যেখানে আমার প্রিয় সহকর্মী আসাদ ভাই বলছেন, এবং এখানে এসে দুইটা উদাহরণ আমরা পেলাম। আমাদের জনবান্ধব একজন অফিসার সদর ইউনিয়ন মহোদয়, আপনারা যদি সত্যিকারে ফোকাস করতে পারেন তাহলে এই এখন যারা সরকারি কর্মকর্তা আমরা যারা কাজ করি, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, আমাদের জনগণের প্রতি আমাদের এই দেশপ্রেমের কোনো ঘাটতি নেই, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার কোনো ঘাটতি নেই। আপনারা যদি সত্যিকারটা আমাদেরকে আঙ্গুল দিয়ে একটু দেখিয়ে দিবেন, আমরা অবশ্যই আপনার চেষ্টা করবো সেই জিনিসটা ফোকাস করার জন্য। আমরা সবাই মিলে এই পর্যটন নগরী কক্সবাজার, এটা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে ভিন্ন সামনের পর্যটন মৌসুম আসতেছে। আমরা যদি এখানে পর্যটন বান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারি,
এবং মানুষের আচার আচরণ যেটা পর্যটন বান্ধব আচার আচরণ হয়, এখানে যারা স্টেক হোল্ডার আছে তাহলে কক্সবাজারের সুনাম সে ছড়িয়ে পড়বে এবং এটার প্রতি দেশের বাইরেও সীমানা থেকে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে কক্সবাজারের সুনাম ছড়িয়ে পড়বে এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম হাব হিসেবে তৈরি হবে। এখানে সবার সহযোগিতা দরকার আছে, সবার সক্রিয়ভাবে অংশগ্রহণের দিকে কাজ করার দরকার আছে। সমস্যা হলো যে নতুন কোনো কথা খুঁজে পাওয়া যায় না, টুকরো টুকরো করে সবার কথার মধ্যেই উঠে এসেছে যে আজকে দীপ্ত টিভির যে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের বাংলাদেশের যে দীপ্ত টিভির যে অবদানটা সেটা এবং আমাদের সাংবাদিক বৃন্দ বা মিডিয়া কর্মীদের যে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে ভূমিকাটা, সবগুলি কথাই খুব সুন্দরভাবে বিভিন্ন বক্তারা বলেছেন। তো আমি বলতে চাই যে দীপ্ত টিভি 2015 সালে যখন সুলতান সুলেমান শুরু হয়, যে সেই যে ক্রেজ, যে প্রত্যেকটা এছাড়াও আমি নিজেও একজন কৃষিবিদ হিসাবে দীপ্ত কৃষিটাকে আমি সবসময় দেখি। তো আমি শুধুমাত্র দীপ্ত টিভি না, আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই এই বিশেষ কারণে যে কৃষিটাকে আপনারা শহরের কালচারের মধ্যে একটা অভ্যস্ত করেছেন। এটাকে বলতে গেলে যে যাতে মানে আরো আপগ্রেডেশন, কৃষির যে ফরমেশনটা এটাকে আপগ্রেডেশন করেছেন এবং শহরের মানুষের জীবন এবং মনস্তত্ত্বে আপনারা কৃষিটাকে যে একটা মানে লাইফের সাথে সংযুক্ত করেছেন, সেই জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাইতে চাই। কারণ আজকে থেকে 10 বছর আগেও যদি আমরা দেখি যে কৃষি বা শাকসবজি চাষ বলেন বা খেতের বাড়ির আঙিনা একটু সবজি চাষ বলেন, সেটা পুরোপুরি ছিল আমাদের প্রান্তিক জীবন কেন্দ্রিক, গ্রামীণ জীবন কেন্দ্রিক। শহরের কালচারে আমরা কৃষিটাকে ঠিক আমাদের ঘরের মাঠে, আমাদের বারান্দার আঙিনায় কিংবা ছাদের মধ্যে আসলে ঠিক বেমানান মনে হতো আর কি। তো এই টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু আমরা কৃষিটাকে আমাদের মানে শহরের কালচারের মধ্যে একটা অন্যতম অনুষঙ্গ করেছি। এখন আমরা দেখতে পাই যে ব্যালকনির ধারে একটি টবে একটি পুঁইলতা ঝুঁকছে, একটু ঝিঙে ফুলের প্রতি দিচ্ছে, সেখান থেকে একটা দুটা ঝিঙে হচ্ছে, সেটা আমরা আমার ফেসবুকে দিচ্ছি। এবং আমরা যে নিজেকে উৎপাদন করার সুখটা, এটা যে মানে ফসল ফলানো শুধু যে আমাদের কৃষকের কাজ না, এটা যে আপনি ব্যক্তি কেন্দ্রিক প্রত্যেকে অল্প অল্প করে ফসল ফলিয়ে আমাদের ব্যক্তিগত একটা মানে খাবারের সংস্থান করতে পারি, প্লাস এটাতে আমাদের পুষ্টিটা নির্ভর করতে পারি। সেজন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই আর কি। আর বলতে গেলে আপনারাও সবাই জানেন, আমরাও জানি যে গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা, এই ভূমিকাটা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না আর কি। যে সমাজের দর্পণ বা ফোর্স স্টেটই বলে না কেন, সবকিছু কিন্তু আপনারা, কারণ আমরা যারা অফিসাররা আসি তারা আপনাদের এখানে সেবা দেওয়ার জন্য হয়তো 1 বছর 2 বছর বা শুধু একটা নির্দিষ্ট সময় নিয়ে আসি। এই সময় প্রথম কয়েক মাস যায় মানে একটা নতুন এলাকার সকল বৈশিষ্ট্য জানতে, বুঝতে যে কোথায় কি আছে বা কি অসঙ্গতি। তো আপনারা যখন আমাদের সেই অসঙ্গতিগুলি ধরিয়ে দিতে পারেন, আমরা কিন্তু নির্বিঘ্নে কাজ করতে পারি। আবার আমাদের ধরেন যে অসঙ্গতি যদি ধরিয়ে না দিতে পারেন, আমরা হয়তো জানতেও পারি এখানে একটা মানে অসঙ্গতি ঘটেছে আর কি। সেই কারণে আপনাদেরকে আহ্বান করবো, আপনারা যত আমাদের কাছে তথ্যগুলি সরবরাহ করতে পারবেন বা ম্যাডাম এইখানে এটা দরকার, আমাদের সরকারি অফিসার পুলিশ আছেন, আমরা আছি, যে ম্যাডাম এইখানে এই জিনিসটা দরকার, যখন আপনারা আমাদেরকে পরামর্শটুকু দিতে পারবেন, আমরা কিন্তু অনেক দ্রুত এবং অনেক ভালোভাবে সেই কাজগুলি সম্পন্ন করার মানে প্রত্যাশা রাখি আর কি। আর এখানে যারা আছেন সকলেই আমার মনে হচ্ছে যে সবাই মানে খুব ভালো কোঅর্ডিনেশনের মাধ্যমে মানে এই কক্সবাজারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনারা সবসময় জেলা প্রশাসন এবং পুলিশকে আপনারা বিভিন্ন সহায়তা দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে তথ্যপত্রের বিভিন্ন বিষয়ে আর কি। আর এমনিভাবে আপনারা আপনাদের সাথে একাত্মতা হয়ে নিবিড়ভাবে একটা কোঅর্ডিনেশন এবং কোলাবোরেশনের মাধ্যমে সরকারি দপ্তরগুলি যখন একাত্ম হয়ে কাজ করবে, তখন সবাই মিলেই কিন্তু আমরা একটু সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবো। আর আমি যদি বলি কক্সবাজারের ডাইমেনশন ভূপ্রকৃতি অনেকটাই অন্য জায়গা থেকে আলাদা, বিশেষ করে আমাদের এখানে পর্যটন নগরী হওয়াতে এখানে ফোকাসটা সবসময় বেশি, তাই না? আর এবং আমাদের যে পর্যটন সিজন শুরু হয়েছে, হিউজ মানুষের আগমন হবে, মানে তারা সকলেই আমাদের মেহমান। তো আপনারা আমরা সবাই মিলে একটু সুন্দর কক্সবাজার শহর গড়ে তোলার জন্য একত্রে কাজ করবো।
সেই আশাবাদ ব্যক্ত করি। আর আমার অফিসের সবাইকেই স্বাগতম। যে কোনো বিষয়ে যে কোনো সময় চলার পথে আমার অফিসটা করবে। আপনারা যদি একটু মানে আসেন বা দেখা করে যান বা একটা চা অন্তত খাবার নিমন্ত্রণ রইল। কারণ আমি আসলে এখানে 2 মাস হলো জয়েন করেছি। জয়েন করার পর আমি সবার সাথে ওভাবে পরিচিত হয়ে ওঠা সম্ভব হয়নি। আর বিশেষ করে আমাদের বাংলো মাটি এবং পাহাড় কাটার ক্ষেত্রে আপনাদের মানে একটিভ আরো পার্টিসিপেশন মানে আমাদের সাথে হওয়া দরকার। বিশেষ করে গতকালকে আমরা যে অভিযানটা করেছি সেই অভিযানের ব্যাপারে যে আমাদের বড়ছড়া খালের উপর বাঁধ দিয়ে যে বাঁধটা নির্মাণ করা হয়েছে সেটা আমরা উচ্ছেদ করেছি। এইগুলো আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনারা প্রায় অনেকেই একটিভলি এসেছে এবং এটা খুব ভালো একটা নিউজ কভারেজ হয়েছে। এই নিউজ কভারেজগুলি কিন্তু যারা মানে এই অবৈধ স্থাপনাগুলি করে বা অবৈধ কাজগুলি যারা করে তাদের জন্য একটা মেসেজ যে কারণ নিউজ কভারেজটা না হলে অন্য যারা এই মুহূর্তে থাকে তারা আসলে জানতে পারে না যে প্রশাসন বা পুলিশ বা আদার্স আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা যে এগুলি ভেঙে দিচ্ছি বা অবৈধ কাজগুলি করা যাবে না, এই মেসেজটা কিন্তু আপনাদের মাধ্যমে সবাই জানবে। যখন দেখবে না আমি টাকা খরচ করে একটা অবৈধ স্থাপনা করলাম কিন্তু এটা আসলে রক্ষা করা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, আলটিমেটলি লস হচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে কমে যাবে। আর পাহাড় কাটার ব্যাপারে আপনারা নিউজ থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি যে এই পাহাড় কাটা বালু কাটার বিষয়ে বা আমাদের প্রতিবেশী সংস্থাপন্ন যে এলাকা সেই এলাকাগুলি রক্ষায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আর প্রত্যেকটি দীপ্ত টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তারা আরো এই যে ফাতেমাগুলো সহ আরো যে সুন্দর সুন্দর অনুবাদ আমাদের উপহার করছে সেই অনুবাদ সিরিয়ালগুলি অপরাধ করে গেম টেনের কথা আমি বলবো। আমরা ছোটবেলায় গেম টেন দেখতাম এবং ইন্ডিয়া হত্যা কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম যেগুলি বাংলা ডাবিংয়ের মাধ্যমে এখনকার শিশুদের মধ্যেও এই নির্যা বা বেঞ্চের যে ছড়ে দিচ্ছেন আর শিশু বান্ধবের নির্যা এটা অনেক বাচ্চারা কিন্তু দেখেন আর কি। হ্যাঁ, তো দীপ্তদিদি তার সাফল্যের শিখরে আমি সেই সাথে আমাদের এখানে যারা অন্যান্য উপস্থিত আছেন মিডিয়া যারা আছেন প্রত্যেক মিডিয়ার মানে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমাদের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। গান দিয়ে দাও। So,